10 দিনের লম্বা ছুটি থেকে ফিরে থানায় জয়েন করেই একটা ইন্টারেস্টিং কেস হাতে পেল প্রতীক। কোঁকড়ানো চুল, একটু শর্ট হাইটের মেয়েটি তারই অপেক্ষায় বসেছিল। মুখে চোখে বেশ একটা চিন্তিত ভাব আছে যা দুবার ঘুরে দেখতে বাধ্য করে। প্রতীককে ঢুকতে দেখেই মেয়েটি উঠে দাঁড়াল। আপনিই কি ওসি? প্রতীক ব্যানার্জি। হ্যাঁ, বলুন কি ব্যাপার? প্রতীক চেয়ারটি টেনে বসল নিজের জায়গায়। দেখুন, আমি কাছাকাছি অঞ্চলেই থাকি। আপনি তো ছিলেন না বেশ কিছুদিন। আমি 2-3 দিন এসে ফিরে গেছি। এখানে একটা ঘটনা ঘটেছে গত সপ্তাহে, শুনেছেন কিনা জানি না। মেয়েটির কথা শুনে প্রতীক বলল, একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, আর ওনার নাম অপর্ণা মিত্র। পুষ্যমেলার কেস? মেয়েটি চেয়ারে বসতে বসতে বলল, ওহ, আপনি জানেন তাহলে? হ্যাঁ, ফোনের মাধ্যমে শুনেছি। আপনি কি বলতে এসেছেন সেটা বলুন। এই বলে প্রতীক একজন পিয়নকে ডেকে পুষ্যমেলার ফাইলটা আনতে বলল। তারপর মেয়েটিকে জিজ্ঞাসা করল, কি নাম আপনার? আমার নাম? দেখুন, আমি যেটা বলতে এসেছি তার সাথে হয়তো আমার নামের খুব একটা সম্পর্ক নেই। মানে আমার নাম বলতে কোনো অসুবিধা নেই। দরকার হলে বলবো। আমি একটা তথ্য আপনাকে দিতে এসেছি। প্রতীক মেয়েটিকে একবার দেখল ভালো করে। তারপর বলল, কি তথ্য? তারপর মেয়েটি বলল, মানে অপর্ণা আর আমি ভালো বন্ধু ছিলাম আসলে। ফেসবুক থেকে আমাদের পরিচয়। তারপর খুব তাড়াতাড়ি ঘনিষ্ঠ হয়ে উঠেছিলাম আমরা। মাঝে মাঝে একসাথে সিনেমায় বা শপিংয়ে যেতাম দুজনে মিলে। অপর্ণার বাড়িতে কেউ জানত না এই ব্যাপারে। ওর বাবা মা খুব রক্ষণশীল ধাঁচের। তো ঘুরতে গেলে বাড়িতে টিউশনের নাম করে বেরোতো অপর্ণা। সেদিনও ওই রকমই বেরিয়েছিল। প্রতীক আজ করল যে ব্যাপারটা বেশ কৌতূহলজনক হয়ে উঠছে। সে সোজা হয়ে বসল। ঘটনার দিন অপর্ণা আমাকে বেশ কিছু ছবি পাঠিয়েছিল। মেলার ছবি, সাথে সুন্দর সুন্দর কিছু ফুলের ছবি। পুষ্যমেলায় একাই গিয়েছিল ও। আমার যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে অফিসে আটকে পড়ি। তো ও বাড়ি ফিরে না গিয়ে একাই যায় মেলায়। ওখানে বেশ কিছু ফুলের ছবি আর ছবি তুলেছিল মেলার। আমাকে সেগুলো পাঠিয়েছিল। তারপর ওর ফোন থেকে ছবিগুলো ডিলিট করে দেয়। বাড়ির ভয়ে। বাড়িতে জানতো না যে মেলায় যাবে। জানতো পড়তে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ওর ফোন চেক করেছেন এবং কিছু পাননি। তাই আমি মেলার এই ছবিগুলো আপনাকে দেখাবার জন্য নিয়ে এসেছি। আপনার নাম শুনেছি অনেক। মেয়েটি তার ফোন থেকে কিছু ছবি বার করে প্রতীকের সামনে রাখল ফোনটা। তারপর বলতে থাকলো, সবাই এটাকে অ্যাক্সিডেন্টে মৃত্যু বলেই ধরেছে। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু পরে ভালো করে এই ছবিগুলো দেখতে দেখতে আমি একটা জিনিস খেয়াল করলাম। দেখুন, বেশ কয়েকটা ছবিতে একটা সবুজ রঙের শার্ট পরা ছেলেকে দেখা যাচ্ছে অনেক দূরে। মুখ তো বোঝা যাচ্ছে না ভালো। কয়েকটাতে মাথাও কাটা গেছে, কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে যে সেই একই ব্যক্তি। আর সোজা এদিকেই তাকিয়ে রয়েছে সব সময়। প্রতীক ফোনটা নিয়ে ছবিগুলো দেখল। কথাটা ভুল নয়। এই ছবিগুলো সত্যি এই কেসটাকে অন্যদিকে নিয়ে যেতে পারে। ইন্সপেক্টর ঘোষ তো এটাকে অ্যাক্সিডেন্টের কেস বলে ধরে নিয়ে ক্লোজ করে দিয়ে গেছেন। তারপর মেয়েটি বলল, কেউ মনে হয় ওকে ফলো করছিল। অপর্ণা বুঝতে পারেনি নিশ্চয়ই, না হলে আমাকে বলতো তখনই। ফলো করছিল মানে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য ছিল তার। এসব ভেবেই আমার মনে হলো যে এটা হয়তো শুধুই অ্যাক্সিডেন্টের ঘটনা নাও হতে পারে। কিছু রহস্য থাকলেও থাকতে পারে। প্রতীক তার পেশাগত দক্ষতায় মাথা নেড়ে বলল, আমি বুঝতে পারছি আপনার ঘনিষ্ঠ বন্ধুর জন্য আপনি খুবই উদ্বিগ্ন। নানারকম কষ্টকল্পনা আপনার মনে ঘুরছে হয়তো। কিন্তু মেলায় বহু লোক আসে আর সেখানে ফটো তুললে অনেকেই সেই ফটোতে এসে যেতে পারে। তার মধ্যে একজনকে বিশেষভাবে সন্দেহ করা, ব্যাপারটা যুক্তির দিক থেকে খুব ধারালো কি? প্রতীকের কথাটি শুনে মেয়েটি একটু ভেবে বলল, মেলায় মানুষ যায় আনন্দ করতে। যে যার নিজের মতো ঘোরে। এভাবে ঠায় একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে না সব সময়। 15টি ছবির মধ্যে 8খানাতেই আমরা দেখতে পাচ্ছি সেই ব্যক্তি উপস্থিত। হয়তো এটা স্বাভাবিক, হয়তো নয়। কিন্তু একটু বাজিয়ে দেখতে ক্ষতি কি? প্রতীক এবার জিজ্ঞাসা করল, আপনার আত্মপরিচয় দিতে না চাইবার কি কারণ আছে জানতে পারি কি? কিছুই না। দেখুন, অপর্ণার বাবা মা আমার সম্পর্কে কিছুই জানতেন না। এখন অপর্ণার এভাবে মৃত্যুর পরে যদি তারা আমার সম্পর্কে জানতে পারেন, প্রথমত তাদের চোখে অপর্ণা হয়তো খুব ছোট হয়ে যাবে। বাড়িতে গোপন করে এভাবে বিভিন্ন জায়গায় যেত। তাছাড়া তারা আমাকেও সন্দেহ করতে পারেন। ভাববেন।
আমি হয়তো কোনোভাবে যুক্ত, তাদের আমি দোষ দিতে পারি না। কত কিছুই তো ঘটছে সমাজের চারদিকে সব সময়, সেখানে তারা আমাকে কিভাবেই বা বিশ্বাস করবেন? সব মিলিয়ে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম খিচুড়ি হয়ে যাবে। আমিও তো একজন মেয়ে, তারা আমার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকলে আমার বাড়িতেও সমস্যা তৈরি হবে। আমি শুধু চাই, যদি অপর্ণার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকে, তো সে চিহ্নিত হোক এবং শাস্তি পাক। আপনি চাকরি করেন বললেন, তাই না? কোথায় জব আপনার? প্রতীক জিজ্ঞাসা করল। আমি গ্রাজুয়েশনের সাথে সাথে রিসেপশনিস্টের জব করছি একটা ফার্মে কিছুদিন হলো। বি অ্যাসোসিয়েট, কলকাতার কাছে ওদের অফিস। প্রতীক মেয়েটিকে অভয় দিয়ে বলল, ঠিক আছে, আপনার পরিচয় গোপন রাখা আমার দায়িত্ব রইল। চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি। আপনার সামনে আমার নাম্বার লেখা আছে দেখুন। আপনি ছবিগুলো এই নাম্বারে পাঠিয়ে দিন ততক্ষণে। মেয়েটিকে বসিয়ে রেখে কেস ফাইলটা খুলল প্রতীক। সে যখন ছুটিতে গিয়েছিল, বিক্রম ঘোষ অস্থায়ীভাবে তার জায়গায় ছিলেন। ফাইলে তারই হস্তাক্ষর। গত বুধবারের ঘটনা। নাম অপর্ণা মিত্র, বয়স 24, 5 ফুট 3 ইঞ্চি হাইট, বাবা মায়ের একমাত্র সন্তান। নাগরদোলা থেকে পড়ে মৃত্যু। উঁচু ইলেকট্রিক নাগরদোলা বা হুইল বলা হয় যাকে। পুলিশ রিপোর্ট বলছে, মৃতার বাবার তরফ থেকে থানায় ডায়েরি করা হয়েছে। মৃত্যু ঘটেছে বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে। মুখ চোখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে, থেতলে গেছে। সেই ছবি সাঁটানো আছে ফাইলে। পুলিশি অ্যাকশন বলতে, ওই মেলা প্রাঙ্গণে সব নাগরদোলা বন্ধ করে দেওয়া হয়েছে। যে ইলেকট্রিক নাগরদোলা থেকে পড়ে অপর্ণা মিত্র মৃত্যু হয়েছে, আর নাগরদোলাটি নিয়মের বাইরে আনা হয়েছিল। সেই নাগরদোলার মালিক পলাতক। নাম আশুতোষ মান্না, বয়স আন্দাজ 55 থেকে 60। নাগরদোলা কোথাও ভাঙেনি বা কোনোরকম ক্ষতিগ্রস্ত হয়নি। তবে যে সিট থেকে পড়ে মৃত্যু হয়েছে অপর্ণার, তার সেফটি লকটা খোলা ছিল। কিভাবে খুলল, সেটা বোঝা যায়নি যদিও। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী, মস্তিষ্কে তীব্র আঘাত লাগা থেকে মৃত্যু ঘটেছে। কোনো উঁচু জায়গা থেকে পড়লে যা হতে পারে, এগুলো সবই জানা ছিল প্রতীকের। থানা থেকে ফোনে বিস্তারিত খবর দেওয়া হয়েছিল। ইন্সপেক্টর ঘোষ তার সাথে আলোচনাও করেছিলেন যখন প্রতীক ছুটিতে ছিল গত সপ্তাহে। তবু ফাইলটা খুলে নাড়াচাড়া করছিল সে। একবার মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্ন করল সে, কোনো বয়ফ্রেন্ড বা ওরকম কোনো রিলেশন কি ছিল অপর্ণার? মেয়েটি বলল, দেখুন, আমি তো সেরকম জানি না। যদিও মেয়েরা এই ব্যাপারে খুব অন্তর্মুখীন হয়, তবু কিছু থাকলে আমাকে অন্তত বলতোই। না, সেরকম কোনো রিলেশনে ছিল নাও। তাহলে আপনি যে বলছেন এটা অ্যাক্সিডেন্ট নাও হতে পারে, হয়তো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তার তো কোনো মোটিভ পাওয়া যাচ্ছে না। কেউ কেন এরকম করবে? মেয়েটি একটু কিছুক্ষণ চুপ থেকে বলল, ছিল একজন। ঠিক কোনো সম্পর্ক নয়, ওদের পাড়ারই ছেলে। অপর্ণার থেকে বয়সে বেশ বড়। অপর্ণার সাথে জোরজবরদস্তি করবার চেষ্টা করেছিল একবার, পুজোর সময়। বেশ ঝামেলা হয়েছিল সেবার, আর ছেলেটাকে খুব অপমান করেছিল অপর্ণা। কিন্তু পরে ছেলেটা বাড়িতে এসে ক্ষমা চেয়ে নেয়। ব্যাপারটা দুই বাড়ির মধ্যে মিটমাটো হয়ে গিয়েছিল। তবু পুরনো রাগ থেকে থাকতেই পারে। আপনি বলছেন সেই ছেলেটাই এই মেলায় গিয়েছিল আর অপর্ণাকে ইলেকট্রিক নাগরদোলা থেকে সেই ধাক্কা মেরে ফেলে দেয়? কোনো সাক্ষ্য প্রমাণ কিছু কিন্তু নেই। রিপোর্টে আমি যা দেখছি, প্রত্যক্ষদর্শীদের বয়ান মতো, মেয়েটি নাগরদোলার সিটে একাই ছিল, তার সাথে কেউ ছিল না। মেয়েটি একটু মৃদু হেসে বলল, ভেবে দেখুন, একটা বিশাল উঁচু নাগরদোলা খুব জোরে ঘুরছে। সেখান থেকে কেউ ছিটকে পড়লে, লোকে তো তার দিকেই দেখবে আতঙ্কে। কোথা থেকে পড়ল, কিভাবে পড়ল, কে নজর করে দেখছে? অধিকাংশজনই তো দেখতে পাবে পড়ার পরে। সঙ্গে কেউ ছিল কি ছিল না এটা সম্পূর্ণ নির্ভর করছে কেউ নিজে থেকে এগিয়ে এলো কিনা সঙ্গী হিসাবে। কেউ আসেনি, তার মানে কেউ সাথে ছিল না। এভাবেই ভাববে মানুষ, তাই না? প্রতীক ভেবে দেখল, কথাটা ঠিক। পুলিশ খুব উপর রিপোর্ট তৈরি করেছে, তলিয়ে না ভেবে। সে ডায়েরি থেকে মৃতার বাবার নাম্বার নিয়ে সেখানে একটা ফোন করল। হ্যালো, আমি প্রতীক চ্যাটার্জি, হরিপুর থানা থেকে বলছি। ওপাশে যিনি ফোন ধরেছিলেন, তিনি চুপ করে রইলেন। প্রতীক আবার বলল, দেখুন, আপনাদের মানসিক অবস্থা এই মুহূর্তে স্বাভাবিক নয় জেনেও কেসের তদন্তের স্বার্থে আপনাকে একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি।
এবারে ফোনের অন্য প্রান্ত থেকে একটা ভেঙে পড়া কণ্ঠস্বর এলো, বলুন, কি জানতে চান? আমরা নিজেরাও তো অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। কোথায় আমাদের ভুল ছিল, কিসের অভাব রেখেছিলাম আমরা? প্রতীক একটু চুপ করে থেকে বলল, দেখুন, আমি জানতে পারলাম আপনাদের পাড়ার কোনো একটি ছেলের সাথে আপনাদের মেয়েকে জড়িয়ে কিছু সমস্যা হয়েছিল। হ্যাঁ, সে পুরনো কথা। সেসব মিটমাট হয়ে যায় তারপর। হ্যাঁ জানি সেটা। তো কি নাম সেই ছেলেটার? রঞ্জিত বলে ডাকি আমরা পাড়ায়। খুব সুবিধের নয় সে। কিন্তু কেন বলুন তো? ঠিক আছে, আমি পরে আপনার সাথে যোগাযোগ করছি। ফোনটা রেখে দিল প্রতীক। তারপর মেয়েটিকে বলল, ঘটনাটা তো ঠিকই বলেছেন, বোঝা গেল। ধরে নেওয়া যাক এই ছেলেটাই আপনার বন্ধু, মানে অপর্ণাকে মেলায় ফলো করছিল। তারপর তার সাথে ইলেকট্রিক নাগরদোলায় চড়ে। কিন্তু ব্যাপারটা খুব অবাস্তব আর কাল্পনিক হয়ে যাচ্ছে নাকি? প্রশ্ন হচ্ছে, ছেলেটার সঙ্গে যখন অপর্ণার একটা ঝামেলা হয়েছিল কোনো এক সময়ে, তো তার সাথেই নাগরদোলায় কেন সে চড়বে? ছেলেটা অনুরোধ করলেই বা কেন চড়বে সে? বলুন তো, এটা ভীষণ অদ্ভুত নয় কি? শুনে মেয়েটি বলল, কোনো মানুষ কি মুখোশ পরে আসে, সব সময় কি সেটা বোঝা যায়? হয়তো অপর্ণা মিত্র করেছিল যে ছেলেটা সত্যিই অনুতপ্ত, হয়তো বাড়িতে মিথ্যে বলে মেলায় যাওয়ার কারণে একটু ভীতু ছিল সে, সবার সামনে একটা সিন ক্রিয়েট করতে চায়নি। হতে পারে, প্রতীক শুনে বলল, কিন্তু ব্যাপারটা আমার স্রেফ আজগুবি আর আপনার মনে অহেতুক সন্দেহ বলেই মনে হচ্ছে। মেয়েটি তখন জয়ন্তর চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলল, ছেলেটা অনুরোধ করলেও অপর্ণা তার সাথে নাগরদোলায় চড়তে একদমই যাবে না। কিন্তু ধরুন যদি উল্টোটাই হয়ে থাকে? নড়েচড়ে বসল প্রতীক। আপনি কি বলছেন অপর্ণা নিজেই ছেলেটাকে নাগরদোলায় চড়বার প্রস্তাব দিয়েছিল? কেন? পুরনো রাগ তো উভয় দিকেই থাকতে পারে, তাই না? হয়তো প্রতিহিংসা নিতে চেয়েছিল অপর্ণা। কিন্তু আপনিই তো বললেন যে ছেলেটা ক্ষমা চেয়ে নিয়েছিল আর সেসব মিটমাট হয়ে গিয়েছিল। প্রতীকের কথা শুনে মেয়েটি বলল, মিটমাট তো হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের সমাজে একটা ছেলের সাথে একটা মেয়ে কোনোভাবে জড়িয়ে পড়লে তার মিটমাট বা মীমাংসা আসলে কার পক্ষে যায়, কাকে সেই ইতিহাস সর্বক্ষণ বহন করে চলতে হয়, আপনি নিশ্চয়ই জানেন। অথবা, কে জানে, হয়তো আপনি সত্যিই জানেন না। আপনি বুঝবেন না। একমাত্র টিউশন যাওয়া ছাড়া অপর্ণার বাইরে বেরোনো, ঘুরতে যাওয়া সব বন্ধ হয়ে গিয়েছিল তারপর থেকে। অপর্ণা হয়তো চেয়েছিল তার এই গ্লানিকর ইতিহাসের জন্য যে দায়ী, তার উচিত শাস্তি হোক। তাই নাগরদোলার প্ল্যান। দাঁড়ান, দাঁড়ান, আপনি তো কাহিনীর পর কাহিনী ভেবে যাচ্ছেন। এটা কি বলিউডের স্ক্রিপ্ট লিখছেন নাকি? আশ্চর্য। আপনি বলছেন যে অর্পিতা নিজেই ছেলেটাকে নিয়ে নাগরদোলায় উঠেছিল যাতে উপর থেকে সুযোগমতো তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রতিশোধ নিতে পারে। মেয়েটি সঙ্গে সঙ্গে প্রতীকের কথাটাকে সম্পূর্ণ করল। তারপর আবার বলল, একটা মেয়ের কাছে তার সম্মান সবচেয়ে বড় জিনিস। মেয়েদেরকে ফুটবল ভাববেন না প্রতীকবাবু। নিজের সম্মানে আঘাত লাগলে সে করতে পারে না এমন কাজ নেই। সবকিছু যেন গুলিয়ে যাচ্ছিল প্রতীকের। সে এই কথার পিঠে বলল, তার মানে ছেলেটাকে মেলায় দেখে অপর্ণা তার উপর প্রতিশোধ নেবার ফন্দি আটে এবং তার সাথে নাগরদোলায় চড়ে। কিন্তু ধাক্কাধাক্কির সময় সে নিজেই পড়ে যায় বা ছেলেটি তাকে ধাক্কা মারে। তাই তো? মেয়েটি কিছু বলে না, তার মুখ দেখে বোঝা যায় এটাই সে বলতে চেয়েছে। প্রতীক কি বলবে বুঝে উঠতে পারে না। মাথার চুলে আঙ্গুল চালিয়ে একটু ভেবে শেষে বলল, দেখুন, সবটাই তো সম্ভাবনার ব্যাপার। মানছি আপনি যেরকম বলছেন সেরকম হয়ে থাকতে পারে, কিন্তু অন্য কিছুও তো হয়ে থাকতে পারে। প্রতীকের কথা শুনে মেয়েটি বলল, না, এটাই হয়েছে। আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি। প্রতীক বলল, আমি বুঝতে পারছি না আপনি আপনার বন্ধুর পক্ষে বলছেন নাকি তার বিপক্ষে। খুন তার মানে আপনার বন্ধুই করতে চেয়েছিল, কিন্তু সে নিজেই খুন হয়ে যায় শেষে। বাহ! মেয়েটি একটু মৃদু হাসে, তারপর বলে, অপর্ণা যা চেয়েছিল তা শেষ অবধি করতে পারল না। দেখুন, অপর্ণা তার ভুলের শাস্তি তো পেয়েছে, চরম শাস্তিই সে পেয়েছে। কিন্তু বলুন তো, ছেলেটার কোনো শাস্তি কি হবে না? অপর্ণার মতো একটা মেয়েকে এই জায়গায় নিয়ে আসার জন্য যার কুকর্ম দায়ী, তার জন্য কোনো সাজা কি নেই আপনাদের আইনের বইতে? প্রতীক বলল, আমরা আইনের রক্ষক মাত্র। আইনের বিচার আদালত করবে, সেটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।
আমি আমার দিক থেকে এই কেস রিওপেন করে আবার ইনভেস্টিগেশন শুরু করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি যতটা সম্ভব চেষ্টা করব যাতে দোষী ঠিকই শাস্তি পায়। আপনি ছবিগুলো পাঠিয়ে দিয়েছেন দেখছি। ভেরি গুড। আবার দরকার পড়লে তাহলে এই নাম্বারেই আমি কল করে নেব আপনাকে। মেয়েটি প্রতীকের কথা শুনে বলল, নিশ্চয়ই, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমি চলি। মেয়েটি উঠে দাঁড়ালো। হ্যাঁ, আসুন। প্রতীক কেস ফাইলটা নিয়ে বসে দেখতে দেখতে ভাবছিল, কি সব আজগুবি কাহিনী শুনিয়ে গেল মেয়েটা। ঘটনাগুলো যেভাবে ব্যাখ্যা করল সেটা ঠিক হতেই পারে, কিন্তু ভাবনাগুলো যেন বড্ড বেশি সাজানো সাজানো। দুইয়ে দুইয়ে মিলে যাচ্ছে ঠিকই, কিন্তু মেয়েটা এত জোরের সাথে সবকিছু বলছিল যেন সে নিজে দেখেছে সব। সত্যি কি সে নিজে দেখেছে? উঠে বসল প্রতীক। সেদিনকে মেলায় তারও যাওয়ার কথা ছিল বলছিল মেয়েটা। হয়তো সত্যিই গিয়েছিল, যা সে গোপন করে গেছে। আর তাহলে কি কোনোভাবে এই দুর্ঘটনা বা খুনের সাথে সে যুক্ত থাকতে পারে? নিজের ওপর থেকে সন্দেহের তীর অন্যদিকে ঘোরাবার জন্যই হয়তো কি মনে হতে কনস্টেবল গোপালকে ডাকল জয়ন্ত। এই একটু আগে যে মেয়েটা এসেছিল, সে এখানে আরও 3 দিন এসেছে, কাল পরশু 2 দিন আগে। কই না তো স্যার। তুমি শিওর? হ্যাঁ, আজই প্রথম দেখলাম। আসেনি তো আগে, বরং আমাকে জিজ্ঞাসা করছিল এখানের ওসির নাম কি। আমি বললাম যে প্রতীক ব্যানার্জি অস্থায়ীভাবে বদলি হিসেবে ছিলেন, আপনার আজ ছুটি থেকে ফিরে আসার কথা। তো বলল অপেক্ষা করবে, দেখা করে যাবে। গোপালকে চলে যেতে বলে প্রতীক কপালে হাত দিয়ে বসে থাকল কয়েক মুহূর্ত। মেয়েটি সম্ভবত তাদের সবাইকে বোকা বানিয়ে গেছে। মেয়েটির পাঠানো ছবিগুলো আরও একবার ভালো করে দেখতে দেখতে প্রতীক থানার ফোন থেকে একটা কল করল মেয়েটির মোবাইলে। রিং হয়ে গেল, কেউ ধরল না। ধরবে না জানা কথা, তবু আরেকবার কল করল সে। রিং হচ্ছে। কয়েকবার রিং হবার পর অপর প্রান্ত থেকে আওয়াজ এলো, একটা বয়স্ক পুরুষ কণ্ঠ। হ্যালো, আমি থানা থেকে বলছি, এটা কি আপনার ফোন? হ্যাঁ, আপনি কি প্রতীক চ্যাটার্জি? আপনার সঙ্গে কথা হলো তো একটু আগে। বলুন। ওহ, একটু হকচকিয়ে গেল প্রতীক। আমি অপর্ণার বাবা বলছি। আপনি আমার মেয়ের মোবাইলে ফোন করেছেন। ওর ঘরে রাখা ছিল ফোনটা, তাই প্রথমবার এসে ধরবার আগেই কেটে যায়। থানার ডায়েরিতে ঠিকানা লেখা ছিল। জিপ নিয়ে সোজা সেখানে হাজির হলো প্রতীক। অপর্ণার বাবা মা প্রতীককে আপ্যায়ন করে বসালেন। বললেন, ওই একটা মেয়েই তো আমাদের সবকিছু ছিল। কোথা থেকে যে কি হয়ে গেল, এখনো যেন বিশ্বাস হয় না যে সে আর নেই। কি নিয়ে যে বাঁচব আমরা বাকি দিনগুলো, জানি না। দৃশ্যটি তারা খুব বিষণ্ণ দেখল প্রতীক। খুবই স্বাভাবিক, কিন্তু তার মাথায় হাজার প্রশ্ন ঘুরছে তখন। ভদ্রলোকের উদ্দেশ্যে সে বলল, আপনার মেয়ের মোবাইলটা একটু দেখাতে পারেন? হ্যাঁ, আনছি। অপর্ণার বাবা মেয়ের ঘর থেকে মোবাইলটা এনে দিল অপর্ণাকে। প্রতীক চিনতে পারল, হুবহু এই ফোনটাই সে দেখেছে এই একটু আগে থানাতে। এ কি করে সম্ভব? একটু ভেবে প্রতীক বলল, আপনাদের মেয়ে হয়তো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। কিছু নতুন তথ্য আমাদের হাতে এসেছে। কিন্তু তার আগে, আপনাদের কাছে অপর্ণার কোনো ছবি আছে নিশ্চয়ই? একটা ছবি নিয়ে আসুন তো। অ্যাক্সিডেন্ট নয়। অপর্ণার মা এই কথা বলে কেঁদে উঠলেন। কোনোরকমে চেয়ারের একটা হাতল ধরে বসে পড়লেন তিনি। অপর্ণার বাবাও চিন্তিত মুখে ডাইনিংয়ের ফ্রিজের উপর থেকে একটা ফটোস্ট্যান্ড এনে প্রতীকের সামনে রাখলেন। তাতে অপর্ণার ছবি। প্রতীক অবাক হয়ে দেখল, তার সন্দেহ মিথ্যে নয়। এই মেয়েটি তার কাছে এসেছিল একটু আগে। তার 10 বছরের কেরিয়ারে এত অদ্ভুত কেস সে আর দেখেনি। মেয়েটি তার কাহিনী নিজের মুখেই শুনিয়ে গেছে, প্রতীক বুঝতেও পারেনি তখন। একটু যেন উদাস হয়ে গেল সে। বহুদিন আগে পড়া বাংলা গল্পের একটা লাইন তার মাথায় এলো একটু অন্যভাবে, অপর্ণার মরিয়া প্রমাণ করিল যে সে এমনি এমনি মরে নাই। ফটোটা স্ট্যান্ড থেকে বার করে হাতে নিয়ে প্রতীক বয়স্ক মানুষটিকে বলল, অপর্ণার জন্য অনেক কিছু আপনারা করেছেন সারা জীবন। এবার তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধশান্তি যা করতে হয়, একটু ভালো করে করিয়ে নেবেন। যাই হোক, এখন চলুন। রঞ্জিতকে ধরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এটা অ্যাক্সিডেন্ট ছিল না। সমাপ্ত। নমস্কার।